আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের ম্যাথ সেকেন্ড পেপারের বাস্তব সংখ্যা ও অসমতা অধ্যায়টা দেখব। আমরা এদের একাডেমিক টু অ্যাডভান্স যতগুলো টপিক ম্যাথ কভার করা দরকার আমরা সকল ম্যাথে কভার করব। তো চলো আমরা আমাদের ম্যাথ থেকে চলে যাই, ঠিক আছে? সো বাস্তব সংখ্যার অসমতা অধ্যায়টা অনেক সহজ, কারণ হচ্ছে তোমরা এখানে অনেকগুলো টপিক হচ্ছে 9-10 পড়ে আসছো। অসমতা একটা অধ্যায় ছিল তোমাদের। সো আমরা ওই দিকে ফোকাস না করে আমরা হচ্ছে আমাদের পড়াশোনায় চলে যাই। সো বাস্তব সংখ্যা আর পড়ার আগে হচ্ছে আমরা আগে সংখ্যা শ্রেণী মানে সংখ্যা কয়ভাবে ভাগ করা যায় সেটা আমরা আগে দেখবো, ঠিক আছে? সো আমরা আগে সেই জিনিসটা দেখার চেষ্টা করি। সো প্রথমে আমরা সংখ্যা কয়ভাবে ভাগ করতে পারি সেটাকে দেখি। সো সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিভাবে ভাগ করতে পারি বলো তো? সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে তোমার কি বাস্তব, আর একটা হচ্ছে অবাস্তব বা কাল্পনিক সংখ্যা বলে, যারা তোমরা হচ্ছে এই ম্যাথ সেকেন্ড পেপারে একটা অধ্যায় পাবা জটিল সংখ্যা, ঠিক আছে? হুম। So, প্রথম যে জিনিসটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের কি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, এখন বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করে কি দ্বারা? আর দ্বারা। আর কিভাবে লিখবা? তুমি আর দ্বারা প্রকাশ করে না, তুমি একটা আর লিখবা, তারপরে এখানে একটা আগে দিয়ে একটা আর দিয়ে দিবা। ক্লিয়ার? ঠিক আছে, এটা হচ্ছে প্রকাশের সিস্টেমটা, ঠিক আছে? আর কাল্পনিক সংখ্যা, কাল্পনিক বা বাস্তব, কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা। আচ্ছা, আমি সবগুলো উদাহরণ বলবো তোমাদেরকে। আচ্ছা, এই কাল্পনিক সংখ্যা যেটা সেটা হচ্ছে তুমি তুমি এই যে আর লিখলা, এই যে জিনিসটা লিখলা, এটার উপর টাইম দিলে সেটাকে আমরা কাল্পনিক সংখ্যা প্রকাশ বুঝাবো। এখন কাল্পনিক সংখ্যা হচ্ছে তোমাকে দেখতে, তুমি জানতে চাও যে হচ্ছে ভাই কাল্পনিক চেহারা, কাল্পনিক সংখ্যা কেমন হয়, ঠিক আছে? এটার চেহারা হচ্ছে কি তোমার √(-1), √(-2), ঠিক আছে? এগুলো হচ্ছে কাল্পনিক সংখ্যা, এগুলো তুমি কখনো দেখো না। এই সংখ্যাগুলোকে আমরা বলবো কাল্পনিক সংখ্যা। আর বাস্তব সংখ্যা কিরকম? বাস্তব সংখ্যা হতে পারে -1, 2, ঠিক আছে, ইন্টিজার। অনেক সময় এই সংখ্যাগুলো হতে পারে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। এখন এটার বেসিসে আমরা হচ্ছে বাকি জিনিসগুলো ক্লাসিফাই করবো। সেটা হচ্ছে কি বাস্তব সংখ্যা, যেটা বাস্তব সংখ্যা আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের মূলদ আর একটা হচ্ছে অমূলদ। একটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে আমাদের কি বলতো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, ঠিক আছে? এখন মূলদ আর অমূলদ সংখ্যা কেমন সেটা আমরা শিখবো। সো মূলদ সংখ্যাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, আর এটাকে কিউব নেই। মূলদ সংখ্যা হচ্ছে আমরা একটু এক্সপ্লেন, একটু ডিটেলসে দেখবো, টেনশন নেই। আচ্ছা, মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ, ঠিক আছে? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের কি বলতো পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে বলতো? আচ্ছা, এগুলো সবগুলো একটু ব্র্যাকেট আমরা ইউজ করি। আচ্ছা, আচ্ছা, এবার আমরা ব্র্যাকেট ইউজ করলাম। পূর্ণ সংখ্যা জেড দ্বারা প্রকাশ করে। আর পরেরটা হচ্ছে আমাদের কি বলতো ভগ্নাংশ। মানে ভগ্নাংশ একটা কি, ভগ্নাংশ সংখ্যাগুলো আমাদের কি বলতে পারি মূলদ সংখ্যার ভিতরে অন্তর্ভুক্ত, ঠিক আছে? ক্লিয়ার? এখন সেম যে ভগ্নাংশকে আমরা আলটিমেটলি ওই সেম ক্যাটাগরি আকারে ফেলতে পারবো, ঠিক আছে? এটাকে অ্যাকচুয়ালি জেড বলে না, এটাকে এইভাবে প্রকাশ করে। জেড দিবা, তারপর এখানে একটা সূক্ষ্ম একটা লাইন দিবা, এটা কেটে দিবা একটা। সেখানে আমাদের এটা ঠিক করতে হবে, ঠিক আছে? এটাকে একটু ঠিক করে দিই।
ডান। সো এবার পূর্ণ সংখ্যাকে আবার অনেকগুলো সংখ্যায় ভাগ করা যায়। একটা হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মক। ঠিক আছে? একটা হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক, বা অনেকে বলে কি ঋণাত্মক বা অঋণাত্মক সংখ্যা। ওই দিকে আমরা যাচ্ছি না, এগুলো তুমি বুঝতে পারছো যে হচ্ছে কি। আবার ধনাত্মক সংখ্যাগুলোকে তুমি ভাগ করতে পারো মৌলিক, যৌগিক, একটা শূন্য, অনেক ক্লাসিফাই করবে। আমাদের অত জিনিসের জানা দরকার নেই, বাট ওগুলো তুমি জানো বেসিক্যালি। ঠিক আছে? এখন আমরা এখান থেকে যেটা শিখবো সেটা হচ্ছে কি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার যেটা দুইটা, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। দেখো, মূলদ আর অমূলদের ভিতরে তোমার কি চলে আসছে অলরেডি? দেখো, মূলদের ভিতরে অলরেডি চলে আসছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কত? একেবারে মানে 2, -2, 3, 4। কথা বুঝতে পারছি? এগুলো হচ্ছে তোমার কি অ্যাকচুয়ালি হচ্ছে কি মূলদ। কথা বুঝতে পারছি? এগুলো কিন্তু রিয়েল মূলদ। আর ভগ্নাংশগুলো কিরকম থাকতে পারে যদি থাকে? দেখো 3/4 সাপোজ। এখন এটা কিন্তু একটা দশমিক সংখ্যা আছে। ঠিক আছে? ধরো একটা দশমিক সংখ্যা আসবে এটা। suppose একটা দশমিক সংখ্যা। এটাকে তুমি কি বলবো? মূলদ মূলদ সংখ্যা বলবা। কথা বুঝতে পারছি? ক্লিয়ার? আবার এবার চলো এখন মূলদ আর অমূলদের যে ডিফারেন্স সেটা আগে দেখবো। কোন সংখ্যাগুলোকে তুমি মূলদ বলতে পারবে ডিরেক্ট, সেটা আগে আমরা দেখতে চাই। ঠিক আছে? আমরা নেক্সট স্লাইডে হচ্ছে তোমাকে কিছু জিনিস দেখাইলাম, সেটা হচ্ছে এই বাস্তব সংখ্যার দুইটা জিনিস। এখানে দেখো, আমরা কিন্তু বাস্তব মানে সংখ্যার ডিরেক্ট বাস্তব, এখানে দেখো বাস্তব সংখ্যার যা পড়ার আগে আমরা হচ্ছে সংখ্যা জিনিসটা একটু এক্সপ্লেন করে আসছি। সেটা হচ্ছে কি বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যাটা এক্সপ্লেন করে আসছি। আর কাল্পনিক সংখ্যা সম্বন্ধে আমরা একটু এক্সপ্লেন মানে ডিটেলস চাই না, কারণ হচ্ছে এটা নিয়ে একটা আলাদা একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে জটিল সংখ্যা। ঠিক আছে? সো আমরা দেখো এখানে একটা দিলাম ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা। আবার পূর্ণ সংখ্যা ভাগ করা যায় কি শূন্য, ঋণাত্মক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তারপর আবার কি করা যায়, এগুলো অনেকভাবে প্রকৃত অপ্রকৃত, এগুলো তুমি জানো, তুমি জাস্ট স্লাইডটা দেখে নিবা। ক্লিয়ার? তো তারপর হচ্ছে আমরা এখানে একটা তোমার জন্য একটা ব্যান্ড ডায়াগ্রাম রাখলাম, যে তুমি সংখ্যাগুলোকে মূলদ অমূলদ সংখ্যা কিভাবে বুঝতে পারবা, এটার জন্য একটা ব্যান্ড ডায়াগ্রাম রাখলাম। ঠিক আছে? সো আমরা এবার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি বলতো, আমাদের মূলদ সংখ্যা চেনার উপায়। কথা বুঝছো? এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এখন অনেক বড় হয়েছে, কিন্তু কোনো একটা সংখ্যা দেখলেই মূলদ ওইটা চিনতে পারো না। মূলদ সংখ্যা চেনার উপায়, চেনার উপায় তিনটা। ঠিক আছে? আমি তিনটা জিনিস খুব ভালোভাবে এক্সপ্লেনেশন দিব, তোমরা শুধু দেখতে থাকো। আচ্ছা, তো তোমাদের হচ্ছে আমি এই সংখ্যাগুলোর সেট বা বিভিন্ন ধরনের সংখ্যা, পূর্ণ সংখ্যা সেটটাকে আমি হয়তো আমি একটু দেখাই দিব, টেনশন নেই। বাট হচ্ছে আমরা আপাতত হচ্ছে ইয়েটা দেখি, আহ, কি মূলদ সংখ্যা কি কি হইতে পারে। প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কি একটি মানে দুইটি সংখ্যার অনুপাত হলে সেটা একটা মূলদ সংখ্যা হতে পারে। প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কি বলতো, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কি দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হইতে হবে। কি হইতে হবে? দুটি পূর্ণ সংখ্যার অনুপাত, দুটি পূর্ণ সংখ্যার অনুপাত। পূর্ণ সংখ্যার, এটা হলো একটু কেমন, এটা উদাহরণ যদি আমি একটা উদাহরণটা দেখাতে যাই, উদাহরণটা দেখাই চলো না। উদাহরণ, তো উদাহরণটা যদি আমি একটু দেখাইতে যাই সেটা হচ্ছে কেমন হবে বলতো। ধরো দুইটা পূর্ণ সংখ্যা আমি মাত্র দেখালাম 3/4। এটা একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা, 4 একটা পূর্ণ সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো, মূলত। ঠিক আছে? এসব মূলত কথা এক্সপ্লেনেশন আমি দিয়ে দিলাম। ঠিক আছে? এবার আসি, ধরো 5/1 বা 7/1, এগুলো কিন্তু দেখো, তুমি একটা কোশ্চেন করতে পারো, ভাইয়া 5, 7 এগুলো তো দুইটা, আমি কিন্তু এই সংখ্যাগুলো যে পূর্ণ সংখ্যাগুলো এগুলো কিন্তু দুইটা সংখ্যার আকারে লিখতে পারি। দেখো তো, 5/1, 7/1, এগুলো কি দুইটা সংখ্যার অনুপাত আকারে লিখতে পারছি? দেখো তো, তাহলে এই সংখ্যাগুলো আমাদের কি অবশ্যই মানে কি আকারে বলতো, মূলদ সংখ্যা। ঠিক আছে? সেকেন্ডটা সেটা হচ্ছে কি বলতো, সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা থাকলেও সেটাকে আমরা কি লিখতে পারবো বলতো, সসীম দশমিক সংখ্যা। সেটাকে আমরা বলতে পারবো সেটা হচ্ছে একটি মূলদ সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। এখন এটা এক্সাম্পল একটা দিই, ঠিক আছে? সসীম দশমিক সংখ্যা বলতে কি বুঝে, ধরো তুমি একটা র্যান্ডম একটা ভ্যালু নাও। ঠিক আছে? আমি ভ্যালু নিলাম, উদাহরণটা নিই। তো আমরা একটা র্যান্ডম একটা ভ্যালু নিই, ধরো
ধরো 10.6, ঠিক আছে। এখন তুমি একটা কাজ করবা, ঠিক আছে। এটাকে আমরা একটু দশমিক থেকে যখন একটু ভগ্নাংশে রূপান্তর আমরা কিভাবে করতাম মনে আছে? আমরা কি করতাম, 106/10, জাস্ট এই দশমিকটাকে এক করে এই দিকে আনতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই 10 দ্বারা গুণ করে দিলে অবশ্যই, দেখো তোমার অবশ্যই এটা কি 10 দ্বারা গুণ করতে হবে, মানে 10 দ্বারা গুণ করলে আলটিমেটলি, দেখো এটাকে যদি 10 দ্বারা গুণ করি তাহলে আমাদের কি আসে, 106 হয়, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা যদি করি 106কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আলটিমেটলি রেজাল্টটা কত আসতেছে আমাদের, 10.6। কথা বুঝতে পারছি, এটা তোমরা দেখে আসছো। সো এটা যদি তুমি নাও দেখে থাকো, তুমি কি করবা, ক্যালকুলেটারে জাস্ট এই ভ্যালুটা লিখবা, দেখবা তোমাকে এই রেজাল্টটা তোমাকে অটোমেটিক তারা শো করতেছে, ঠিক আছে। এখন খেয়াল করো তো, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা। তাহলে এটাকে আমরা বলবো কি, এই সংখ্যাটা একটা মূলদ, বুঝতে পারছি, ক্লিয়ার। তো মানে সসীম দশমিক যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা অলওয়েজ কি বলতে পারবো, একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখতে চাই, একটা দেখলে হবে না, ধরো 3.432, এখন এটাকে আমরা সসীম দশমিক সংখ্যায় কিভাবে, ভগ্নাংশে কিভাবে কনভার্ট করবো বলতো, 3432 ভাগ কত দিতে হয় বলতো, 1000, তিনটে শূন্য। তো এটাও কি দেখো এটাও একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা। তাইলে আলটিমেটলি আমরা ঘুরে ফিরে কোন শর্ততে চলে যাচ্ছি বলতো, দুইটা সংখ্যার অনুপাতের এই শর্তটাতে চলে যাচ্ছি। দেখো এই শর্তটা এখানে যাইতো, এই শর্তটা আমার কই যাচ্ছে, এখানে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি, যে সসীম দশমিক সংখ্যা থাকলে সেটা আলটিমেটলি কি আমাদের মূলদ সংখ্যা, ক্লিয়ার। এটা আর আরেকটা কেস আছে, সেটা দ্বারা আমরা একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে তুমি ক্লাসিফিকেশন গুলো ভালোভাবে পারো কিনা। সেটা হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা, পৌনঃপুনিক সংখ্যা। আচ্ছা, পৌনঃপুনিক সংখ্যা, পৌনঃপুনিক সংখ্যা কেমন হতে পারে, এর একটা এক্সাম্পল আমি দিই, ঠিক আছে। ধরো তোমাকে আমি একটা পৌনঃপুনিক সংখ্যা বলতে পারো, আচ্ছা তুমি হচ্ছে, আমি যেহেতু সসীম দশমিক সংখ্যাটা তোমাকে পড়াচ্ছি, তোমাকে একটা জিনিস আমি একটু বলতে চাই, ঠিক আছে। ধরো পাই, তুমি একটা ভ্যালু জানো, সেটা পাইয়ের ভ্যালুটা কত জানো বলো তো, পাইয়ের ভ্যালুটা কত, 3.1415, আমার মনে নেই, আমি হচ্ছে একটা সার্টেন সময়ে মানে এটা ভ্যালুগুলো মুখস্থ করতাম, তো এই ভ্যালুগুলো কি অসীম না, এটা যদি যেহেতু অসীম, তাহলে এই পায়ের ভ্যালুটা হচ্ছে কি অসীম দশমিক স্বাভাবিক সংখ্যা। এখানে দেখো এখানে কিন্তু অসীম স্বাভাবিক সংখ্যা, অসীম স্বাভাবিক সংখ্যার কারণে এই পাইটা হচ্ছে আমাদের কি বলতো, অমূলদ, অমূলদ, ঠিক আছে। সো এটাকে আমরা মাথায় রাখবা। আর এবার আসি আমাদের থার্ড কেসটাতে আমরা এক্সপ্লেনেশন দিই। ধরো তোমার কাছে আমার 3 পয়েন্ট, আমি একটা সংখ্যা নিই, সেটা হচ্ছে 3.3233, ঠিক আছে। তারপর থেকে সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে থাকলো, চলতে থাকা মানে হচ্ছে কি বলতো, চলতে থাকা মানে হচ্ছে এটাকে আমরা লিখতে পারবো কত, কত, 3 পয়েন্ট, এটাকে আমরা 3 দিয়ে লিখি, তাহলে আলটিমেটলি সুন্দর দেখা যায়, পুরো সবগুলোই 3 থাকলো আমাদের। এখন দেখো আমরা যে জিনিসটা লিখতে পারি, আমরা 3.3, দেখো এই 3 পরে যে দশমিকের পরে যে সংখ্যাগুলো, এগুলো কি হয়েছে, পৌনঃপুনিক হয়েছে। এখন যদি এরকম আমরা একটা, এটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা বলি কি, পৌনঃপুনিক চিহ্ন। সেগুলো তোমাদের এটা মনে আছে সবারই, এটাকে বলে পৌনঃপুনিক চিহ্ন, ঠিক আছে। এখন এই পৌনঃপুনিক চিহ্ন মানে কি হচ্ছে, সংখ্যাগুলো বারবার রিপিট হয়েছে। এখন বারবার রিপিট হওয়া মানে কি, আমি তোমাকে একটু, কেন এই সংখ্যাগুলা মানে পৌনঃপুনিক সংখ্যা কেন গুলো হচ্ছে তোমার একটা কি বলে, মূলদ। তুমি বলতে পারো দেখো ভাইয়া, ভাইয়া এই যে সংখ্যাগুলো এটা তো ইনফিনিটি পর্যন্ত চলে, ইনফিনিটি চলা মানে হচ্ছে কি, দেখেন এই সংখ্যা, এখানে সংখ্যাটা ইনফিনিটি পর্যন্ত চলছে, তাহলে অবশ্যই এই সংখ্যাটা অমূলক। তো আমি তোমার একটু ভ্রান্ত ধারণাটা একটু ক্লিয়ার করে দিই, চলো। ভ্রান্ত ধারণাটা সেটা হচ্ছে কি বলতো, দেখো আমি আরেকটা এক্সাম্পল নিই, দেখো 2/3, আচ্ছা 2/3 যদি তুমি ক্যালকুলেটর দিবা তখন তুমি এরকম একটা ভ্যালু দিবে, 2.666, এটা চলতে থাকতেছে দেখো, ঠিক আছে। তো এই চলতে থাকা মানে হচ্ছে কি বলতো, আমরা লিখতে পারি 0.6
পূর্ণপণিক 0.6 কত বলো তো? পূর্ণপণিক। তাহলে এখন তুমি বলতে পারো এই মানে তুমি যখন ফার্স্ট টুকে এটা দেখবা তখন দেখেই কি এটা বলে দিবা এই সংখ্যাটা মূলদ না। কারণটা যদি পৌনঃপুনিক হয় আমাদের শর্তটা কি দেখো, এটাকে এই যে সংখ্যাটাকে এটাকে আমরা কি দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে পারতেছি। পারতেছি মানে হচ্ছে এটা কি আমাদের মূলদ সংখ্যা। ক্লিয়ার? বুঝতে পারছি? তো পৌনঃপুনিক দেখা মাত্র যে আমাদের ওই ধারণা চলে আসতে হবে যে হচ্ছে এটা আমাদের অমূলক, সেটা না, সেটা দেখতে হবে। আর এখন তোমরা যেহেতু দেখেছো পৌনঃপুনিক দেখা মাত্র সেটাকে বলবা কি মূলদ সংখ্যা। ক্লিয়ার? বুঝতে পারছি আশা করি। ঠিক আছে, এবার চলো আমরা দেখি একটা ম্যাথ প্র্যাকটিস করতে পারি। এটা খুবই জনপ্রিয় একটা ম্যাথ, তোমরা হচ্ছে এসএসসি লাইফে পড়ছো। ঠিক আছে, এখন এইচএসসিতে হচ্ছে এটা কিসে আসে, ক টাইপের কোশ্চেনে আসে, কথা বুঝছো? সো ক টাইপের যেহেতু কোশ্চেন আসে আমাদের এটা সলভ করে দিতে হবে। তো দেখি কি বলছে, প্রমাণ করে যে √3 একটা অমূলদ সংখ্যা। বলছে কি √3 একটা অমূলদ সংখ্যা। এখন √3 একটা অমূলদ সংখ্যা, সেটাকে তোমাকে টেস্ট করতে হবে। টেস্ট কিভাবে করবো বলো তো? টেস্ট করার একটা ওয়ে আছে, সেটা থেকে আমরা মাত্র পড়ে আসলাম। সেটা হচ্ছে কি দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত, অনুপাত যদি হয় সেটা মূলদ। তাই আমাদের কি √3 কে আমাদের কি দুইটা অবশ্যই দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত হবে না। ঠিক আছে, সো পূর্ণ সংখ্যার অনুপাত সেটা আমাদের ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে। এরকম না যে হচ্ছে আমরা আন্দাজে একটা জিনিসভাবে বলে দিলাম। এখন চলো সেটাকে এক্সপ্লেনেশন দিই। সো সলিউশনটা আমরা লিখলাম। সলিউশনটা হচ্ছে কি বলতো? আচ্ছা, 1² ইকুয়াল টু কত বলতো? আমরা একটু এক্সাম্পল দিই। 1² ইকুয়াল টু কত বলতো? 1। 2² ইকুয়াল টু কত? 4। 1² 4 আর 2² ইকুয়াল টু 4। 2। আচ্ছা, হ্যাঁ, √3 যদি আমরা মাঝখান দিয়ে একটু করার চেষ্টা করি, √3² ইকুয়াল টু কত বলতো? 3। এখন এই যে ভ্যালুগুলো আসতেছে দেখো, 1 2 3 4, এই যে ভ্যালুগুলো তোমার আসতেছে একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। এই 1 আর 2 মাঝখানে কি বলতো? √3। তাইলে 1 আমরা একটা কনক্লুশন আসতে পারি, সেটা কনক্লুশনটা কি বলতো? 1 আর 2 এর মাঝখানে কি আলটিমেটলি √3। তাহলে দেখো 1 আর 2 এর মাঝে কোনো কি স্বাভাবিক সংখ্যা আছে? নাই। তাহলে আমরা এখানে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে কি √3 পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে, আমরা এই কনক্লুশনে চলে আসলাম। খুবই ছোট্টভাবে আগাচ্ছি। ঠিক আছে, দেখো আমি তোমাকে বলি, কারণ হচ্ছে কি তুমি যদি এখানে একটু ডিসক্লেমার দিতে চাও, অনেকে দেয়। তো ডিসক্লেমারটা কিভাবে দিবা বলো তো? ডিসক্লেমারটা আমি একটু নিচে দিয়ে লিখি। ঠিক আছে, ডিসক্লেমারটা তুমি কি দিতে পারো? 1 ও 2 এর মাঝে কোনো 1 ও মাঝে কোনো স্বাভাবিক সংখ্যা নেই। কোনো স্বাভাবিক সংখ্যা নেই। স্বাভাবিক সংখ্যা এই হচ্ছে আমাদের ছোটখাটো একটা ডিসক্লেমার। এখন ডিসক্লেমার তো আমাদের দেওয়া শেষ, বা তুমি এটা সাইড নোটও বলতে পারো। সাইড নোট দেওয়া ভালো, কারণ টিচারের খুবই খুশি হয়। তাহলে আমাদের কি, যদি সম্ভব হয় আমরা প্রথমে ধরে নিচ্ছি √3 একটা মূলদ সংখ্যা। তাহলে অবশ্যই কি আমি ধরে নিচ্ছি, যেহেতু পরে আমরা বড় ক্লাস যখন দেখাইতে পারবো যেটা একটা মূলদ না, সেটা আমি পরে টেস্ট করতেছি। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি কি, যদি সম্ভব হয় আমরা ধরে নিচ্ছি হচ্ছে √3 একটা মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা মানে কি ধরি, ঠিক আছে? তো প্রথম যে কলটা আমরা দিচ্ছি সেই কলটা হচ্ছে আমরা কি মনে করি, দেখো 1 আর 2 এর মাঝখানে আমি যদি একটু ছোট পড়ানো, 1 আর 2 এর মাঝখানে কিন্তু দশমিক সংখ্যা আছে। আর দশমিক সংখ্যাকে আমরা কিন্তু অনুপাতে লিখতে পারি, দেখো p/q আকারে লিখতে পারি। তো আমরা আলটিমেটলি কিন্তু দেখা মাত্রই মাঝখানে পূর্ণ সংখ্যা নয়, এই জন্য আমরা এটাকে তুমি বলতে পারো না, এটাকে কি বলে মূলত ডিরেক্ট বলে দিতে পারো না, কারণ দশমিক সংখ্যাও কিন্তু মূলদ সংখ্যা হইতে পারে। ঠিক আছে, তো এটা টেস্ট করা যায়। প্রথমে ধরে নিচ্ছি কি বলতো, মনে করি মনে করি হচ্ছে কি বলবো, √3 একটা মূলদ সংখ্যা। √3 একটি একটি মূলদ সংখ্যা। আচ্ছা, যেহেতু মূলদ সংখ্যা তাহলে অবশ্যই কি, যেহেতু কোনো সংখ্যা মূলদ হলে কি দুইটা সংখ্যার অনুপাতে অবশ্যই তাকে প্রকাশ করা যাবে, যাবে। তাহলে আমরা বলতে পারি কি, এবং
রুট থ্রি ইকুয়াল টু তুমি দেখতে পাবে কত বলো তো, পি বাই কিউ। বুঝতে পারছি, পি বাই কিউ। এখানে যেখানে তোমার অবশ্যই কি হইতে হবে, তোমরা জানো এই টাইপের ম্যাথগুলো, যেখানে পি পিও কিউ এ কি হইতে হবে বলো, বাস্তব সংখ্যার একটা সেট হইতে হবে। সেখানে আমরা কি বলবো, সেখানে যেখানে পিও কিউ বিলংস টু এন। একটু সুন্দর করে লিখি, সেটা হচ্ছে আমাদের, ঠিক আছে। এখন এবং পি কিউ কি আরেকটা জিনিস হইতে হয়, সেটা হচ্ছে কি বলতো, পিও কিউকে পিও কিউ সহমৌলিক, সহ পিও কিউ হচ্ছে আমাদের সহমৌলিক, ঠিক আছে। এখন আমরা আমরা জানি কি, উভয় পাশে যদি স্কোয়ার করি তাহলে কি আসতেছে আমাদের বলো তো, ইকুয়াল টু আসতেছে আমাদের কত, পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখন তুমি যদি একটা কিউকে এর পাশে নিয়ে আসো, একটা কিউকে দাও, তাহলে কত আসতেছে বলো তো, থ্রি কিউ ইকুয়াল টু কত, পি স্কোয়ার বাই কিউ। এখন এটাকে আমরা সুন্দর করে একটু সাজিয়ে লিখতে পারি, দেখো পি বাই কিউ আর একটা কি থাকতেছে, আমার পি থাকতেছে। এখন পি বাই কিউর মানটা আলটিমেটলি তুমি জানো কি, মানে তুমি এটাকে অনেকভাবে লিখতে পারো, যে উভয় পাশে কিউ গুণ করে আমি কি একটা কিউকে সরাই নিলাম আর এটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখলাম, পি বাই কিউ ইন্টু কিউ। এখন খেয়াল করো স্পষ্টত, তুমি একটা জিনিস খেয়াল করতেছো, সেটা হচ্ছে কি, কিউ এবং থ্রি এই দুইটা সংখ্যার গুণফল একটা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। গুণফল কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা, কিন্তু পি বাই কিউ একটা ভগ্নাংশ এবং পি একটা পূর্ণ সংখ্যা। দেখো আমরা কিন্তু অলরেডি ধরে নিছি এই দুইটা কি আমার পূর্ণ সংখ্যা, আমার একটু ঠান্ডা মতো বুঝো, এই দুইটা আমি অলরেডি ধরে নিছি এই দুইটা আমার একটা পূর্ণ সংখ্যা। দেখো এখন একটা পূর্ণ সংখ্যার সাথে একটা পূর্ণ সংখ্যা গুণফল কি, অবশ্যই একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এর একটা কিন্তু ভগ্নাংশ না। এখন এই ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা গুণফলটা কি পূর্ণ সংখ্যা আসবে, আসবে। এখন দেখো খেয়াল, এখান থেকে আমরা বলতে পারি কি, এটা কি দুই পাশ কি আমার ব্যালেন্স হয়েছে, হয় না, কথা বুঝতে পারছি, স্বাভাবিক সংখ্যা নয়, কথা বুঝতে পারছি, একটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা নয়, ঠিক আছে। এখন যেহেতু পূর্ণ সংখ্যা নয়, একটা একটা পাশ হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা নয়, সে তাহলে আমরা বলতে পারি কি, প্রকৃত তার এই জিনিসটা হচ্ছে আমাদের কি কখনো মানে ইয়া করে না, কি করে না বলতো, শর্তটা মানে না, বুঝতে পারছি। শর্তটা না মানা হচ্ছে কি, রুট থ্রি এর মান পি বাই কিউ আকারে কখনো সংখ্যাটা হতে পারে না। তা আমরা লিখবো কি বলতো, রুট থ্রি, রুট থ্রি, রুট থ্রি এর মান, তোমাদের কথাগুলো একটু লিখতে হবে, তোমরা একটু, আচ্ছা আমি কথাগুলো একটু লিখে দিই তোমাদেরকে, ঠিক আছে, নাহলে তোমরা হচ্ছে ভুল করবা। কথাগুলো আমি সুন্দর করে তোমাদেরকে লিখিয়ে দিই, সেটা হচ্ছে কি তোমাদের থ্রি, থ্রি এবং কিউ এর গুণফল, গুণফল, গুণফল থ্রি কিউ, থ্রি কিউ স্বাভাবিক পূর্ণ সংখ্যা, থ্রি কিউ স্বাভাবিক পূর্ণ সংখ্যা, স্বাভাবিক পূর্ণ সংখ্যা, পূর্ণ স্বাভাবিক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এখন এই যে স্বাভাবিক পূর্ণ সংখ্যা, কিন্তু পি বাই কিউ তুমি লিখবে সুন্দর করে, কথাগুলো লিখবা, তাহলে তোমাকে হচ্ছে দুই দুই দিবে, আদারওয়াইজ তোমরা যেহেতু বড় হচ্ছ তাহলে নাম্বার দিবে না। পি বাই কিউ ভগ্নাংশ, পি বাই কিউ হচ্ছে আমাদের কি ভগ্নাংশ, এবং তোমার পি হচ্ছে কি পূর্ণ স্বাভাবিক সংখ্যা, ও পি পূর্ণ স্বাভাবিক সংখ্যা, পি স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা। এখন এই দুইটার জন্য যদি আমরা গুণ করি, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা, এখন এই যে দুইটার গুণফল, একটি কি ভগ্নাংশ এবং এবং এদের গুণফল, এদের গুণফল একটি একটি ভগ্নাংশ। এখন এই যে ভগ্নাংশ যেহেতু, ঠিক আছে, এখন তাহলে একটা হচ্ছে স্বাভাবিক মানে একটা পূর্ণ স্বাভাবিক পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ, তাহলে কি দুই পাশে আমরা সমান বলতে পারি? যদি সমান বলতে না পারি, আমরা হচ্ছে পরের লাইনে একটু বলবো কি, এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের
অসমান। আমরা এটাকে পরবর্তী একটা পেজে নিয়ে যাই বা এখান দিয়ে লিখি। এখান দিয়ে আমরা লিখতে পারি এই জিনিসটা, যে এই জিনিসটা আমাদের সম্ভব না। ঠিক আছে, ঠিক আছে। এই জিনিসটা যখন লিখতে পারছি তখন আমরা লিখবো, বলতে পারবো কি, আমার আগে যে আমরা অ্যাজিউম করে নিছি √3 = p/q, তাহলে এটা আমাদের কি সম্ভব না? তাহলে আমরা বলবো কি, √3 এর মান কখনো p/q আকারে লিখতেছি। সুতরাং সুতরাং √3 √3 এর মান p/q আকারে প্রকাশ করা, 3/2 p/, আকারে এর মান p/, আকারে কোনো সংখ্যা হতে পারে না, কোনো সংখ্যা হতে পারে না, সংখ্যা হতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি, যেহেতু √3 মূল্য সংখ্যা হতে পারে না, সুতরাং √3 একটা অমূল্য সংখ্যা। সুতরাং √3 একটি অমূল্য সংখ্যা, অমূলদ সংখ্যা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওভারঅল প্রমাণটা। এখন দেখো, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট বলতেছিলাম, দেখো কতবার আসছে। তোমরা চেষ্টা করবা অবশ্যই ম্যাথটা ভালোভাবে প্র্যাকটিস করা। ক্লিয়ার? তো চলো আমরা এখন কিছু জিনিস দেখবো। সেই জিনিসটা হচ্ছে কি, তোমার বিভিন্ন সেট একটু তোমাদেরকে দেখাই। তোমরা যদি জানো তাহলে হচ্ছে বিভিন্ন সংখ্যা যে সেটগুলা, সেটা একটু দেখার চেষ্টা করি। তো আমরা এখান দিয়ে একটু দেখার চেষ্টা করি বিভিন্ন সংখ্যার সেট। তোমরা জানো, তারপরে একটু রিক্যাপ করে দিচ্ছি তোমাদেরকে। বিভিন্ন সংখ্যার সেট, আচ্ছা বিভিন্ন সংখ্যার প্রথম যে সেটটা, সেটা হচ্ছে কি বলতো আমাদের, আমরা হচ্ছে বাস্তব সংখ্যার সেটটা দেখি। ঠিক আছে, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা সেট। আচ্ছা, বাস্তব সংখ্যার সেটটা আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? আর দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করি কি হতে পারে বলতো? আমরা একটু -∞ থেকে শুরু করে, আচ্ছা এগুলো আমাদের ডট ডট দিয়ে যেতে হবে, কারণ এতগুলো লেখা শুনে। এবার আমরা এখানে একটা ইন্টিজার একটা ভ্যালু দিলাম, ভ্যালুটা হচ্ছে -0.99, কমা 0, 1, আবার এখানে 1.6 একটা দিলাম, ডট ডট +∞। ঠিক আছে, বুঝতে পারছি আমাদের আমাদের সীমাটা বাস্তব সংখ্যার সেটটা কেমন হতে পারে। আচ্ছা, এবার আমরা লিখবো সেটা হচ্ছে কি, পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জেড দিয়ে প্রকাশ করি, কিন্তু এখানে জেডের এখান দিয়ে একটা আহ, দাগ হবে। ঠিক আছে, এই যে তাহলে কি হবে বলতো, যে এটা কি হবে বলতো, সব ঠিক আছে, তবে পূর্ণ সংখ্যার মধ্যে কোনো ইয়া থাকবে না, ইন্টিজার থাকবে না। কথা বুঝতে পারছি? ধরো -1, 0, 1, এবার চলতে থাকতে +∞। ঠিক আছে, আচ্ছা, মূলদ সংখ্যার সেটটা কি, একটা দেখাই আর দেখাবো না বেশি। মূলদ সংখ্যা দেখাইলে আই থিঙ্ক, মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট। আচ্ছা, মূলদ সংখ্যার সেটটা হচ্ছে কি বলতো, আমরা কিউ দ্বারা প্রকাশ করছিলাম, মনে আছে কিনা জানি না। তো এটা আমরা প্রকাশ করতে পারি কত বলতো, p/q আকারে। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে কি, ডিসক্লেমার তোমাকে দিতে হবে, সেটা হচ্ছে পি ও কিউ পরস্পর কি, মানে পরস্পর সম্মিলিত করে ম্যাটার করে না, সেটা পূর্ণ সংখ্যা দিতে হবে। কি হতে হবে? পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আর স্বাভাবিক সংখ্যা সেট কি, আশা করি এটা জানো না, জানো, তারপর আমার পড়ানোর মালিক আমি পড়াইতে হবে। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সেট।
স্বাভাবিক সংখ্যার সেটটা কি হবে বলতো? 1 2 3 4 এটা চলতে চলতে প্লাস ইনফিনিট পর্যন্ত, ঠিক আছে? ওকে, না, ঠিক আছে। আমরা ওভারঅল যতগুলো সংখ্যা আমার দেখা দরকার সকল জিনিস পড়ছি। এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি আমাদের ব্যবধি। ঠিক আছে, ব্যবধি নিয়ে তোমাদের অনেক কোশ্চেন থাকতে পারে, বা এই অধ্যায়ে ব্যবধির গুরুত্ব অপরিসীম, ঠিক আছে? সো আমরা হচ্ছে এখন ব্যবধি জিনিসটা নিয়ে একটু ডিসকাস করবো ভালো রকমের। কারণ হচ্ছে আমরা যখন সংখ্যা রেখাগুলো দেখবো তখন আমার ব্যবধিগুলো কাজে লাগবে। তো কোনটা মুক্ত কোনটা বদ্ধ ব্যবধি আমরা সেগুলো একটু আলোচনা করি। তোমরা এগুলো পড়ে আসছো, সো আমরা এটা নিয়ে একটু ডিসকাস আলোচনা করবো না, বাট একটু হালকা এক্সাম্পল দেখাবো। ব্যবধিটা সম্বন্ধে একটু পরিচিত করাই দিব। ব্যব ঠিক আছে, ব্যবধি সম্বন্ধে যদি বলতে চাই, ঠিক আছে, বাস্তব সংখ্যার সেটের বিশেষ ধরনের উপসেটকে ব্যবধি বলা হয়, ঠিক আছে? আমি যদি একটু লিখে দিই জিনিসটা, বাস্তব সংখ্যার সেটের বিশেষ ধরনের সেটের বিশেষ ধরনের বিশেষ ধরনের উপসেটকে ব্যবধি বলে, ঠিক আছে? আমরা জাস্ট এমনিটা দেখালাম আর কি, ব্যবধি অপ্রয়োজনীয় জিনিস ছিল, তারপরে দেখাই দিলাম আর কি জানা জিনিস। এখন খেয়াল করো, ধরো তোমার কাছে দুইটা বাস্তব সংখ্যা আছে, এ বি। এখন এ ব্যবধি হচ্ছে কি, ধরো এ থেকে বিটা বড় হইতে পারে, আবার এ ও বি এর মধ্যে সকল ধরনের মানে যতগুলো কেস পসিবল হতে পারে, কোনটা বড় কোনটা ছোট, বা বিভিন্ন ব্যবধিতে আটকানো যায় এ আর বির মধ্যে একটা হচ্ছে ওপেন, মানে ব্যবধি বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে ওপেন ব্যবধি আর একটা হচ্ছে বদ্ধ ব্যবধি, ঠিক আছে? একটা ওপেন ইন্টারভাল একটা ক্লোজ ইন্টারভাল, ঠিক আছে? এখন দেখো, একটা হচ্ছে আমি যদি এটাকে একটু এক্সপ্লেন করি, ব্যবধি দুই প্রকার। সো আমরা এটাকে যদি একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে কি বলতো, একটা আসে কি আমাদের হচ্ছে ওপেন ইন্টারভাল, মুক্ত ব্যবধি, একটা মুক্ত ব্যবধি, একটা হচ্ছে আমাদের কি বলতো বদ্ধ ব্যবধি, ঠিক আছে? আচ্ছা, মুক্ত ব্যবধি আর বদ্ধ ব্যবধি প্রকাশ করে কিভাবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি যে শুধু শিখলে হবে না, আগে শিখতে হবে। সেটা হচ্ছে কি, বদ্ধ ব্যবধিকে অলওয়েজ কিসের মাধ্যমে, আহ, ইয়া থার্ড ব্র্যাকেট যেটা, মুক্ত ব্যবধি সেটাকে অবশ্যই অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? সো আমরা এটাকে শিখলাম। চলো, এটা হচ্ছে আমরা এই মানে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনগুলো দেখি আর কি, বা এটা সংখ্যার একটা চিত্রগুলো কেমন হতে পারে, ঠিক আছে? চলো, গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন, গ্রাফিক্যাল বলবো কি না, গ্রাফিক্যাল, গ্রাফিক্যাল লাগবে না, এমনি আমরা দেখাই, ঠিক আছে? গ্রাফিক্যাল বললে আবার কেমন, যদি গ্রাফিক্যাল অ্যাকচুয়ালি বলা যায় কিনা, তো গ্রাফিক্যাল যদি আমরা দেখাতে চাই, সো আমি দেখাই, চলো। প্রথমটা, প্রথম চিত্রটা যদি আমাদের দুইটা থাকে, সেটা হচ্ছে আমাদের এবি। এবি যদি কিসে থাকে বলতো, মুক্ত ব্যবধি থাকে। মুক্ত ব্যবধি থাকার মানে হচ্ছে কি, দেখো আমরা এটাকে হচ্ছে একটা সেটের মাধ্যমে প্রকাশ করি। সেই সেটটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যার সেট, ঠিক আছে? এক্স হচ্ছে এমন একটা বাস্তব সংখ্যার সেট, এমন একটা বাস্তব সংখ্যার সেট, ঠিক আছে? এমন একটা বাস্তব সংখ্যার সেট যেটা হচ্ছে কি বলতো, এ থেকে এক্স এর ভ্যালুটা কত, এ থেকে বি পর্যন্ত, এক্স এর ভ্যালুটা কত, এ থেকে বি পর্যন্ত। এখন এটা কিসে আছে বলো তো, মুক্ত ব্যবধি। মুক্ত ব্যবধিটা মানে কি, এটা এক্সপ্লেনেশন তুমি একটু ভাইকে বলো, তোমরা হচ্ছে পড়ে আসছো। আমি এটা সংখ্যা রেখা আঁকার চেষ্টা করি, তখন আমি এটা এক্সপ্লেনেশন খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো, বুঝছো? তো দেখো, এটা এক্সপ্লেনেশনটা ভাই দেওয়ার চেষ্টা করি। ধরো, এটা হচ্ছে তোমার প্লাস ইনফিনিটি, এটা অনেকবার কাজে লাগবে, তাহলে আমরা একটু
কপি করে রাখি, ঠিক আছে? এটা আজকে আমার অনেকবার কাজেই লাগবে, অনেকগুলা কেস দেখবো তো। সো দেখো, খেয়াল করে এখানে দুইটা পয়েন্ট নিলাম। সো একটা হচ্ছে তোমার এখানে, এখানে একটা পয়েন্ট নিলাম, অন্য কালার দিয়ে নিচ্ছি না। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এ পয়েন্ট, এটা হচ্ছে তোমার বি পয়েন্ট। যখনই হবে আপনার মুক্ত ব্যবধি মানে চিত্রটা হবে কত, 3 থেকে 5 এর ভিতরে। মানে আমরা যদি ধরো এ এর ভ্যালু একটা 3 নিই আর একটা 5 নিই, আমি এটা উদাহরণ সহ কথাবার্তা বলি, তাহলে তোমাদের সুবিধা হবে, বুঝছো? দেখো, আমরা হচ্ছে যদি 3,5 মানে এটা এ আর বির একটা ভ্যালু ধরে নিই, তাহলে জিনিসটা কেমন হয় আমরা একটা এক্সপ্রেশনটাও দেখার চেষ্টা করবো। এই জন্য আমরা হচ্ছে একটা ভ্যালু নিয়ে আসলাম, ঠিক আছে? এটা ভ্যালুটা কেমন হবে আমি তোমরা হচ্ছে গ্রাফ চিত্রের মধ্যে একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? তো এটা ভ্যালু হবে কি, দেখো, এ থেকে মানে আমি যদি এখানে একটু ইয়াটা তুমি এই কতটুকু হবে তোমার কি, তোমার সীমাটা বুঝতে পারছি। সীমাটা হবে কি, এ থেকে বি এর মাঝখানে, কিন্তু এর ভ্যালুটা তোমাকে নেওয়া যাবে না, বির ভ্যালুটা তো নেওয়া যাবে না, ঠিক আছে? এখন এটা এক্সপ্রেশনটা তুমি কিভাবে লিখবা, ঠিক আছে? এক্সপ্রেশনটা তোমাকে লিখতে হবে, এক্সপ্রেশনটা লেখাটা আগে শিখতে হবে তোমাকে। সো এক্সপ্রেশন লেখাটা আমরা একটু শিখি, ঠিক আছে? এক্সপ্রেশন লেখাটা হবে এরকম। এক্সপ্রেশন লেখাটা হবে এই যে এর ভ্যালু থেকে শুরু হবে, এক্স এর মানটা শেষ হবে কোথায় বলো তো, বি এর আগে। মানে কি, এ ইজ সরি এক্স ইজ লেস দেন এ, ঠিক আছে? সরি, এক্স ইজ গ্রেটার দেন এ এবং লেস দেন হচ্ছে বি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি এক্সপ্রেশন, কথা বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন। এটাকে আমরা একটু বক্স করে দিই, আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এরকম এক্সপ্রেশন গুলো করবো, বুঝছো? তাহলে হচ্ছে আমাদের পড়াটা একটু একটু বেটার হবে, যতটুকু আমি দেখতে 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 শিখবো, কথা বুঝছো? হুম, ডান। আমরা হচ্ছে শিখে ফেললাম এই জিনিসটা। আমরা চলো সেকেন্ডে যাই, কথা বুঝছো? আচ্ছা, ফার্স্ট এক্সপ্রেশনটা আমরা পড়লাম, ঠিক আছে? এবার আমরা সেকেন্ডটা পড়ি, সেটা হচ্ছে কি, আমরা প্রথম যেটা পড়লাম সেটা হচ্ছে আমরা মুক্ত ব্যবধি, ঠিক আছে? এবার আমরা পড়বো হচ্ছে বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি যদি আমরা পড়ি সেটা হচ্ছে কত, এ কমা বি, থার্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বদ্ধ ব্যবধি। এখন বদ্ধ ব্যবধিকে তুমি যদি হচ্ছে কিসের মাধ্যমে লিখতে চাও আমাকে বলো তো। তুমি যদি হচ্ছে সেটা সেটার প্রকাশ পদ্ধতি মানে তালিকা পদ্ধতির গঠন পদ্ধতির মাধ্যমে লিখতে চাও, তাহলে কি হবে বলো তো, এক্স বিলংস টু আর, আমার আজকে আর লেখাগুলো কেন হচ্ছে না আমি জানি না, আর, ঠিক আছে? সো এটাকে আমরা লিখতে পারবো কি, সরি, এটাকে আমরা এভাবে লিখবো, এক্স এর ভ্যালুটা হবে কত, লেস অর ইকুয়াল এক্স, ঠিক আছে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মানে কি বোঝায় সেটা আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি মানে যেটা বোঝাই, দেখো আমরা এই যে সংখ্যা রেখা এটা তো আমরা পাইছি, ঠিক আছে? এটা আমাদের অটোমেটিক বাই চয়েস আমরা পেয়ে গেছি, এটা আমরা ইউজ করবো, ঠিক আছে? সেটা ইউজ করা মানে কি, এখানে এক্সট্রা যে জিনিসটা অ্যাড হবে সেটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হবে কি, এখানে অবশ্যই তোমাকে কোন ভ্যালুটা নিতে হবে, এই ভ্যালুটা নিতে হবে, কথা বুঝতে পারছি? বি ভ্যালুটাকেও নিতে হবে, ক্লিয়ার? এ হচ্ছে তোমাকে মানে কি, মুক্ত ব্যবধি আর বদ্ধ ব্যবধির মধ্যে বেসিক যে ডিফারেন্সটা, কথা বুঝতে পারছি? এই বেসিক ডিফারেন্সটা হচ্ছে তোমার এই একটা জায়গায়, ক্লিয়ার? এই, সো আচ্ছা, এখানে আমাদের এটা হবে না, এটা এখানে হবে বিলংস টু আর হবে, ঠিক আছে? এই একটা সুন্দর নামে বিলংস টু আরটা লিখি, বিলংস টু আর, ঠিক আছে? এই হচ্ছে আমাদের দুইটা কেস। আচ্ছা, আমরা সামনের কেসগুলো দেখি, ঠিক আছে? আরো কিছু কেসের কিছু ভ্যারিয়েশন দেখবো আমরা আজকে। তাহলে তুমি সংখ্যা রেখা দেখো, এটা হচ্ছে তোমার কি ব্যবধি, মুক্ত ব্যবধি, এই পাশে হচ্ছে তোমার যদি বদ্ধ ব্যবধি থাকে, জিনিসটা কি সেম। দেখো, আমাদের বাকি জিনিসগুলো আমরা সেম রাখার চেষ্টা করবো, ঠিক আছে? এখন খেয়াল করো, চেঞ্জ কোথায় কোথায় হচ্ছে সেটার দিকে একটু খেয়াল করবা। এখানে সাবজেক্ট হবে ঠান্ডা মাথায়। দেখো, চেঞ্জ কোথায় কোথায় হচ্ছে, তোমার যে জায়গায় মুক্ত মানে মুক্ত ব্যবধি সেই জায়গায় হবে কি হতে হবে তোমার, সেই জায়গায় হবে লেসর ইকুয়াল, ঠিক আছে? লেসর ইকুয়ালটা হবে, আমি চিহ্নটা দেখাই। এখন খেয়াল করো, এই পাশে তোমার কি মুক্ত ব্যবধি, তাহলে এই পাশে এই চিহ্নটা এরকম হবে, ঠিক আছে? আর তাহলে এই পাশে চিহ্নটা কেমন হবে, এইরকম। তাহলে তোমার চেইনটা অ্যাকচুয়ালি আসবে কোন জায়গায় বলো তো,
এটা মেইনটাকে আমরা কপি করি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আমরা এক্সপ্রেশনটা লিখি নাই পরেরটা। আচ্ছা এক্সপ্রেশন তো আমরা অলরেডি লিখে ফেলছি, সো এত জায়গায় লেখার দরকার নেই। সো এখানে চেঞ্জ আসবে কোন জায়গায় বলো তো? এই জায়গাটায়, ঠিক আছে? এখানে আমরা এখন এ থেকে এ বাদে বি পর্যন্ত, ঠিক আছে? এটা যদি আমরা বাংলা মানেটা বলতে চাই, এ থেকে সরি এ বাদে বি পর্যন্ত, ক্লিয়ার? ঠিক আছে, আর একটা দুইটা প্র্যাকটিস করি, তাইলে হচ্ছে আমাদের হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ, তোমরা আশা করি জিনিসগুলো বুঝতে পারতেছো, বুঝছো? এই হচ্ছে আমাদের কি বলতো, এ কমা, এটা আসলে তখন তোমরা বুঝে গেছো, কথা বুঝছো? তো এখানে এই চিহ্নটা হয়ে যাবে, জাস্ট এই পাশে চলে আসবে, কথা বুঝতে পারতেছো? যেই পাশে হচ্ছে মুক্ত মানে বদ্ধ ব্যবধি, ওই পাশেরটা কি ওই সংখ্যাটা সহকে নিতে হবে তোমাকে। মানে কি, আমি তোমাকে বলি, যদি মুক্ত ব্যবধি কার সাথে থাকে, এর সাথে থাকে, কার সাথে থাকে, এর সাথে থাকে, এর সাথে থাকা মানে কি এই সংখ্যাটা সহ তোমাকে একে অবশ্যই তোমাকে ওটার ভিতরে কাউন্ট করতে হবে, কথা বুঝতে পারছি? তো চলো। হ্যাঁ, তাহলে এখানে চেঞ্জটা আসতেছে কোন জায়গায় বলো তোমাদের? এই জায়গাটায়। আর আমাদের পুরো জিনিসটুকু, হ্যাঁ, না আমি আসলে জিনিসগুলো তোমাকে বুঝিয়ে দিতে পারতেছি, ঠিক আছে? আর আচ্ছা, এখন আমি একটু ডিফারেন্ট কিছু জিনিস যদি আমি তোমাকে দিই, ঠিক আছে? আমরা আরো কিছু প্র্যাকটিস করি আমরা। 5, দেখো প্র্যাকটিস করা তেমন কিছু নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা হচ্ছে কত, এ কমা ইনফিনিটি যদি আমরা দিই, আমরা এই জিনিসটা কপি পেস্ট করে নিয়ে আসি, পুরো জিনিসটাকে একটু নিয়ে আসার চেষ্টা করি, তাহলে আমাদের একটু কষ্টটা কমে যায়। হ্যাঁ, এখন দেখো তোমার হচ্ছে এক্সপ্রেশনটা একটু চেঞ্জ হচ্ছে, সেটা কি এই অংশটুকু আমি চেঞ্জ হচ্ছে, আমরা এই অংশটুকু একেবারে নতুন করে লিখবো, কথা বুঝতে পারতেছো? এটা হবে কি বলতো, এ থেকে, ঠিক আছে, এ থেকে বড় এক্স এর ভ্যালুটা মাইনাস সরি প্লাস ইনফিনিটি থেকে ছোট। তো এখন খেয়াল করো এটা অ্যাকচুয়ালি কি আসবে বলো তো? হুম, দেখো এখানে দেখো দুইটা জিনিস আমাদের ফাঁকা হয়েছে, ঠিক আছে? এখন বিটা কি আমাদের কাউন্টের ভিতরে আসবে? দেখো ঠান্ডা মাথায় জিনিসগুলো দেখো, এটা কি এ থেকে মানে এ বাদে প্লাস ইনফিনিটি পর্যন্ত, কোন দিকে বলো তো? প্লাস ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? বুঝতে পারতেছি, এরকম এই প্লাস ইনফিনিটি পর্যন্ত এটা চলমান থাকবে, আমি বুঝতে পারছি। এখন এটা কন্টিনিউয়াস ভাবে চলবে, এরকম না যে অল্প কতটুকু চলে অফ হয়ে যাবে, বুঝতে পারতেছি। এ থেকে মানে এ বাদে শুরু হবে, ধরো জিনিসটা যদি আমরা এর একটা ভ্যালু নিই 3, তাহলে এখানে অবশ্যই কি দেখো এক্স এর ভ্যালুটা কি 3 থেকে বড় হইতে হবে, মানে 3.000, না এখানে তুমি 1 কোটি জিরো দাও, তারপর একটা ওয়ান দাও, অবশ্যই এটা কি 3 থেকে বড়, ঠিক আছে? বুঝতে পারতেছি আশা করি জিনিসগুলো। আচ্ছা, তো এই জিনিসগুলো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি জাস্ট এতটুকুই বলবো যে আরো চাইলে কিছু প্র্যাকটিস করা যায়, ঠিক আছে? আমরা একটু ডিফারেন্স, ঠিক আছে, আরেকটা লাস্ট একটা ডিফারেন্স প্র্যাকটিস করি। সেটা হচ্ছে কি বলতো, উম, আহ, কি লেখা যায় আমরা দেখো, এরকম একটা জিনিস লিখতে পারি, ডিফারেন্ট এক্স বিলংস টু আর সাজ দ্যাট, এখন এর যে ভ্যালুটা আমি বললাম কি, যেখানে তোমার এই সাইনটা, কোন সাইন বলো তো, বদ্ধ ব্যবধিতে যে সাইনটা এটা আসে, সেটা কি হবে বলো তো? এক্স এর সাথে সংযুক্ত হয়ে যাবে, ঠিক আছে? মানে ওই সংখ্যাটা সহ কাউন্ট করতে হবে। আর এর ভ্যালুটা কত, এক্স এর ভ্যালুটা কত, ইনফিনিটি থেকে ছোট হবে। সো তুমি গ্রাফটা নাও, গ্রাফটা নিলেই তোমার কি জিনিসটা বোধগম্য হয়ে যাবে। এটা কি করতে হবে তোমাকে বেশি কিচ্ছু করতে হবে না, জাস্ট হচ্ছে কি এখানে তোমার এর যে বৃত্তটা ওটা জাস্ট তোমাকে একটু ফিল করে দিতে হবে, তাহলে বুঝতে পারছি? তো বুঝতে পারছি এই, দেখো, আশা করি তোমাকে আমি চিত্রগুলো বুঝাতে পারতেছি, কথা বুঝতে পারতেছ? এখন আজকে আমরা যে জিনিসগুলো শিখলাম সেটা হচ্ছে কি, তোমাকে আমি শিখেছি সীমা, মানে তোমার কিভাবে কাজ করে, তোমার সীমাগুলো তুমি ব্যবধিগুলো তুমি কিভাবে দিতে পারো, এটা আমাকে অনেক কাজে দিবে। তোমার ব্র্যাকেটের কাজগুলো তুমি পারো আশা করি, যে হচ্ছে তোমার যদি ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট কম্বিনেশন থাকে, তারপর ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের কম্বিনেশন থাকে, বা দুইটা ফার্স্ট ব্র্যাকেট বা
দুইটাই থার্ড ব্র্যাকেট, এই যে কম্বিনেশনগুলো, এর বাইরে তো কোনো কম্বিনেশন নেই। আশা করি এই জিনিসগুলো তুমি আর কোনো সাফার করবে না, ঠিক আছে? এখন আমরা অসমতার কিছু বেসিক পড়বো। সেই বেসিকটা কি বলতো আমাদের? অসমতা, অসমতা বা অসমীকরণ যেটা, সেটা পড়বো, ঠিক আছে? সো প্রথম টপিকের হেডিংটা দিই আমরা, অ- অসমতা বা হচ্ছে অসমতা বা হচ্ছে কি বলতো, অসমীকরণ। আচ্ছা, দেখো, যে বিষয়টা হচ্ছে কি, একটা কোনটা সমতা, কোনটা সমীকরণ আর কোনটা অসমীকরণ, সেটা আগে দেখবো আমরা। তাহলে হচ্ছে তো আমাদের কি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো সমীকরণটা দেখবো আমরা কি, ধরো 2x প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 0, এটাকে আমরা বলি কি, সমীকরণ। এটা হচ্ছে আমাদের কি, সমীকরণ, ঠিক আছে? এখন অসমতা বা অসমীকরণটা কি, সেটা আমরা দেখবো, ঠিক আছে? সো এরকম কিছু সমীকরণ লিখি, এক্স প্লাস 5 ইজ গ্রেটার দেন 0, 2x মাইনাস 5 ইজ লেস দেন 0, আর কিছু অনেক কিছু লেখা যায়, 2x প্লাস 5, আচ্ছা 2x থেকে আমরা একটু সরি, 5x প্লাস 6 ইজ গ্রেটার দেন 0। এই যে সমীকরণগুলো, আরেকটা লিখি, লিখে শেষ করি আমরা, এক্স 6x মাইনাস 2 ইজ লেসার ইকুয়াল দিলাম, লেসার কেটার ইকুয়াল, ঠিক আছে? এই যে সমীকরণটা আমরা লিখলাম, এই সমীকরণগুলোকে আমরা বলি কি, অসমতা বা সমীকরণ, ঠিক আছে? সরি, এটাকে আমরা বলবো কি, অসমতা, বা আমরা কি বলবো, অসমীকরণ, অসমীকরণ। কথা বুঝতে পারতেছি, এই তো বেসিক ডিফারেন্স। এখন তোমার কি, দেখো চিহ্ন নিয়ে আশা করি কোনো তোমার ডাউট থাকার কথা না। তারপর আমি ছোট্ট করে যদি একটু আলোচনা করি, ঠিক আছে? আমরা তো খুব বেসিক থেকে বেসিক আলোচনা করতেছি, আমি জানি না। তারপরে খুবই ছোট করে জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে কি, এক্স, এটা হচ্ছে কি, এটা যদি থাকে এক্স ইজ গ্রেটার দেন, ঠিক আছে? আমি লিখতে চাইছি না, আচ্ছা লিখি, ঠিক আছে? এক্স ইজ গ্রেটার দেন, আচ্ছা, এই সেন্টার যদি থাকে সেটা হবে কি বলতো, এক্স ইজ লেস দেন, ঠিক আছে? এক্স ইজ কি হবে বলো, লেস দেন। জাস্ট একটু মনে করে দিচ্ছি, অনেক হচ্ছে তোমরা জিনিসগুলো অনেকদিন পরে পড়ছো, ঠিক আছে? So দেখো, আমি জাস্ট একটু রিক্যাপ করে দিচ্ছি তোমাদেরকে, এর বেশি কিচ্ছু না। আচ্ছা, এটা হচ্ছে কি বলতো, গ্রেটার, এক্স ইজ গ্রেটার ইকুয়াল, ঠিক আছে? বা গ্রেটার ইকুয়াল, কি বলবো আমরা, গ্রেটার ইকুয়াল, আচ্ছা, ঠিক আছে? এটা হচ্ছে কি বলতো আমাদের, এটা হবে আমাদের লেস ইকুয়াল, ঠিক আছে? দেখো, আমি কিন্তু খুবই ছোট ছোট জিনিস থেকে তোমাকে আলোচনা করে পড়াচ্ছি, ঠিক আছে? তো আজকে আমরা জাস্ট আর একটা টপিক পড়বো। সেই টপিকটা হচ্ছে কি বলতো আমাদের, অসমতার তিনটি বৈশিষ্ট্য। আমাদের অসমতার যে সমীকরণ আমরা সামনে পড়তে যাবো, তার হচ্ছে তিনটা বৈশিষ্ট্য পড়বো, সেটা তোমরা নাইনটের পড়ে আসছো, জাস্ট আমি রিকোয়েস্ট করে দিচ্ছি, ঠিক আছে? অসমতার কোনো এক্সপ্লেনেশন আমরা এটা আশা করি বলবো না, জাস্ট হচ্ছে কারণগুলো একটু লিখে দিব, আর কিভাবে তুমি অ্যাপ্লাই করবো সেটা আমি একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ব্যাক করি। প্রথম হচ্ছে কি বলতো, মাইনাস দ্বারা যদি গুণ করলে, তাহলে হচ্ছে কি তোমার বিপরীতকরণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়, ঠিক আছে? আবার বলতেছি, প্রথম, সেটা হচ্ছে কি, মাইনাস দ্বারা যদি তুমি উভয় পাশে গুণ করো, তাহলে হচ্ছে কি, অসমতার যে চিহ্নটা, সেটা পরিবর্তন হয়, ঠিক আছে? আর কখন আর গুণন করলে, আমরা একটু লিখে দিই জিনিসগুলো, ঠিক আছে?
প্রথম কেসটা হচ্ছে কি বলতো আমাদের, মাইনাস দ্বারা গুণ করলে। দ্বারা মাইনাস দ্বারা গুণ করলে, বা অথবা 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 কি বলতো অসমতা, বা অথবা আরেকটা জিনিস হচ্ছে কি বিপরীতকরণ করলে। বিপরীতকরণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। অসমতার অসমতার চিহ্ন পরিবর্তন হয়। অসমতার চিহ্ন পরিবর্তন হয়। ঠিক আছে, এক্সাম্পল একটা যদি আমরা এক্সাম্পলটা দেখি, ঠিক আছে, আমরা এটা খুব কঠোর এক্সাম্পল দেখবো না, সেটা এক্সাম্পলটা কি বলতো, ধরো তোমার পরিচিত 2 is greater than 3। ঠিক আছে, এখন আমি প্রথম কথা যে কথা বললাম, তুমি মাইনাস দিয়ে গুণ করলা, মানে মাইনাস দিয়ে যদি গুণ করো সেটা কি হবে বলতো, -2, আমি বললাম কি চিহ্নটা কি হয়ে যাবে তোমার, পুরোপুরি ঘুরে যাবে, -3 হয়ে যাবে। কথা বুঝতে, এখন তুমি বলো -2 বড় না -3 বড়, বলো তো। সংখ্যা রেখায়, একটা সংখ্যা রেখায় আমি এটা খুবই রাফ করে দেখাচ্ছি, এটা তোমরা পারো। এটা -2, এটা -3, কারণ কোনটা বড় বলো তো? অবশ্যই -2 বড়। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে কি উল্টে যাওয়াটা। ঠিক আছে, এটা আমরা খুবই ভালো একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখার চেষ্টা করি। ধরো 1 = কত বলো তো, সরি 1 সরি, 1 বড় না 2 বড়? হ্যাঁ, আমার মনে হয়, ঠিক আছে। সো 1 বড় না 2 বড়, সেটা হচ্ছে বড় কথা হচ্ছে আমরা যখন বিপরীতকরণ মানে কি বলতো, 1/1 মানে কত, 1, তার চিহ্নটা চেঞ্জ হচ্ছে কত, চিহ্নটা চেঞ্জ হয়ে গেলে হাফ হয়ে গেল, বুঝতে, এটা নিচে একটা 1 আছে সেটা জানো, বিপরীতকরণটা আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করছি। তাহলে কি বুঝতে পারছো? দুইটা জিনিস খুবই সিম্পল, একটা হচ্ছে বিপরীত, যখন তুমি চিহ্নটা অ্যাপ্লাই করছো, আরেকটা হচ্ছে কখন বিপরীত চিহ্ন না, সরি, মাইনাস যা দিয়ে দিবেন ওই পাশে গুণ করলো, আর একটা বিপরীতকরণ মানে হচ্ছে কি তোমার লবকে হরকে লব উভয় পাশে সেম জিনিসটা করলে অসমতার চিহ্ন পরিবর্তন। তোমার যদি চিহ্নটা এমন থাকে, তোমার চিহ্নটা কনভার্ট হয়ে কেমন হবে, এমন। বুঝতে পারছি, আশা করি। আচ্ছা, এখন যে জিনিসটা আসি, নেক্সট জিনিস আছে, আমি এখানে সংখ্যা দিয়ে দেখাইছি, বর্ণমালা দিয়ে বা ভ্যারিয়েবল দিয়ে কখনো দেখাতে চাই না, যেন তোমাদের একটু বুঝতে ইজি হয়, কথা বুঝতে পারছি। সেকেন্ডটা সেকেন্ডটা হচ্ছে কি বলতো আমাদের, দেখো, বুঝি অসমতায় কখনো চলককে আর গুণন করা, আচ্ছা, অসমতায় কখনো চলককে আর গুণন করা যাবে না, এটা মাথায় রেখো। ঠিক আছে, আর আর কি বলা যেতে পারে, ও হ্যাঁ, এটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে কি বলতো, অসমতায় কখনো চলককে আর গুণন করা যায় না। অসমতায় 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 কখনো কখনো অসমতায় কখনো চলককে আর গুণন করা যাবে না। চলককে আর গুণন করা যাবে না, এটা মাথায় রেখো, ঠিক আছে। সেটা এক্সাম্পল কি হতে পারে বলো তো, তুমি হচ্ছে যেরকম সমান চিহ্ন দেওয়া থাকলে, ধরো 3/5 3/x = 1, আর গুণ করে লিখতা x = 3, এরকম কখনো হচ্ছে ইয়ার মধ্যে লেখা যাবে না ডিরেক্ট, এভাবে আর গুণ করে কখনো কিসে লেখা যাবে না বল। আচ্ছা, এটা রাখি, জিনিসটা রাখি, আমি জিনিসটা রাখি, এই যে জিনিসটা আমরা করলাম, এই যে জিনিসটা, এটা আমরা কখন করি বলতো, যখন হচ্ছে আমরা মানে সমীকরণ জাতীয় জিনিসপাতি থাকে তখন করি, এটা তখন অ্যাপ্লিকেবল। কিন্তু তুমি সেম জিনিস, একেবারে সেম জিনিস, ধরো 3/x, সেম জিনিস যা আছে তাই লিখলাম, জাস্ট হচ্ছে অসমতা চিহ্ন অ্যাড করলাম। এখন তুমি কি এই জিনিস কখন লিখতে পারবে না? সরি, 3 ইজ 3 ইজ লেস দ্যান হচ্ছে কত বলো তো, এক্স, এই যে জিনিসটা ভাই লিখলাম, ঠিক আছে, এটা ভুল, কথা বুঝতে পারতেছি। এখন এটার সঠিক প্রসেসটা কি সেটা হচ্ছে আমরা দেখি, চলো। সেটা হচ্ছে, ধরো
সাপোজ এরকম কিছু দেওয়া আছে এক্স বাই ঠিক ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো, ওয়ান আছে। এখানে কি করতে পারো বলতো, যে জিনিসটা করতে পারো সেটা হচ্ছে কি, তুমি দেখো এখানে তুমি যে জিনিসটা করতে পারো ওই পাশে সুন্দর করে 3 দিয়ে গুণ করে দিতে পারো, তাহলে কি আসতে বলো তো, এক্স ইজ এক্স ইজ লেস দেন হচ্ছে কত বলতো, 3। এই যে ছোট্ট কাজটা তুমি করছো না, এই কাজটা তোমার অ্যাপ্লিকেবল। কথা বুঝতে পারছি। এখন নেক্সট যে আরেকটা বৈশিষ্ট্য আমরা জানি, লাস্ট একটা বৈশিষ্ট্য পড়বো, ওদের হচ্ছে আমাদের আজকে শেষ। ঠিক আছে, সেটা হচ্ছে কি বলতো, অসমতা, অসমতায় অসমতায় চলককে অসমতায় চলককে আর গুণন করা যাবে যদি চলকের চিহ্ন জানা থাকে। চলককে আর গুণন করা যাবে, করা যাবে যদি চলকের চিহ্ন জানা থাকে। যদি চলকের চিহ্ন থাকে থাকে ঠিক আছে, এখন জিনিসটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, ধরো জিনিসটা হচ্ছে কিরকম, 2/x ইজ লেস দেন হচ্ছে 1। ঠিক আছে, এখন এখান থেকে তুমি যদি এই কাজটা করো সেটা হচ্ছে কি বলতো, যে এক্স সরি 2 ইজ লেস দেন হচ্ছে কত বলতো, এক্স। তখন এই যে জিনিসটা আমরা করলাম না, এটা আমরা করতে পারবো না। ঠিক আছে, কাজটা করতে পারবো কি বলতো, যে হচ্ছে কি এক্স স্কোয়ার ইজ লেস দেন হচ্ছে কত বলতো 1। এই ক্ষেত্রে আমরা করতে পারবো কি বলতো, এক্স 2 ইজ লেস দেন হচ্ছে কত বলতো আমাদের এক্স স্কোয়ার। ঠিক আছে, সো এই জিনিসগুলো অ্যাপ্লিকেবল। আচ্ছা, আরেকটা জিনিস কি হতে পারে বলো তো, আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে কি, মডুলাস যদি থাকে কখন, সাপোজ এখানে এক্স এর ভিতরে একটা মডুলাস আছে। ঠিক আছে, তো এখানে আমরা লিখতে পারি কত, 2 ইজ লেস দেন হচ্ছে কত, মডুলাস অফ এক্স। তো এই যে জিনিসগুলা আমরা লিখলাম, এই জিনিসটা লিখলাম, এটাও কি আমাদের বলতো অ্যাপ্লিকেবল। এই দুইটা জিনিস অ্যাপ্লিকেবল, জাস্ট প্রথম জিনিসটা অ্যাপ্লিকেবল না। বুঝতে পারতেছি। আজকে আমরা হচ্ছে অধ্যায়ের খুবই বেসিক জিনিসপাতি নিয়ে আলোচনা করছি। তারপর নেক্সট দিন আমরা হচ্ছে মডুলাস নিয়ে পড়বো। ঠিক আছে, অসমতার মডুলাস, তারপর সমতা মানে সমীকরণের মডুলাস থেকে আমরা বেসিক থেকে আস্তে আস্তে বিল্ড আপ করে যতগুলো টপিক প্রয়োজন আমি সবগুলো টপিক তোমাদেরকে বিল্ড আপ করে পড়াবো। সো আজকের ক্লাস এতটুকুই। তো ভালো লাগলে ভাইয়ের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং তোমার ফ্রেন্ডদেরকে জানাতে পারো। ঠিক আছে, সো আসসালামু আলাইকুম সবাইকে।